সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা ঘটে যাওয়া ঘটনা এবং বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম নিয়ে বিবেকের অনুশাসন থেকে বিশ্লেষণ করে থাকি। এই পর্যায়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কয়েকটা শিরোনামের কথা উল্লেখ করব। সেটা হলো প্রথম আলোর কয়েকটা শিরোনাম। জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা। এটা হলো, আপনারা জানেন, বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এ প্রসঙ্গে, অর্থাৎ জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। শেয়ার বিক্রি করে বেক্সিমপুর শ্রমিকদের পাওনা দেবে সরকার। ঢাকায় 7 কলেজের ভর্তি নিয়ে জটিলতা। স্বাধীনতা খর্বের সংখ্যার কথা এবার ইউকে জানালেন সিইসি। সুপ্রিয় দর্শক, এইগুলি প্রথম পাতার কয়েকটা শিরোনাম উল্লেখ করলাম। এখন প্রশ্ন হলো, এই যে আমরা প্রথম যেটা রেল যোগাযোগ বন্ধ, অর্থাৎ দাবি আদায় না হলে রেল বন্ধ থাকবে। এর আগে 2 মন্ত্রী, রেলমন্ত্রী, তাদের বিরুদ্ধে দুর্নীতির সীমাহীন অভিযোগ। ইঞ্জিন বিকল থেকে শুরু করে লাইন বাঁকা হয়ে গেছে। এই রেল লাইন ব্রিটিশ করেছিল, 250 বছর চলার পরেও ওইগুলো চলছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এগুলো আর চালাতে পারলাম না। আমরা কত অযোগ্য। এ প্রসঙ্গে একটি কথা বলি। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের অভিযোগের অন্ত নেই। ছোটোবেলা থেকে শুনতাম, 22 পরিবার দেশটাকে লুট করে পশ্চিম পাকিস্তান নিয়ে গেছে। তাদের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল 52 জুট মিল। সেই 52 জুট মিল যখন 52 পরিবার পরিচালনা করত, তখন এশিয়ার সর্ববৃহত্তম কারখানা হিসেবে সফল ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এটা যখন বাংলাদেশ সরকার এর দায়িত্ব নিলেন, এরপরের থেকে এটা লস হওয়া শুরু করে। লস হতে হতে এটা এমন এক পর্যায়ে চলে যায়, প্রতি বছরই লস হয়, শুধু অর্থ না, মানুষের জীবন। এক পর্যায়ে এটা বিক্রি হয়ে যায়, তার অস্তিত্ব এখন আর নেই। এর মধ্যে একটা রাজনীতিকরণ আছে, অর্থাৎ রাজনীতিকে ব্যবহার করে বেশ কিছু জনগোষ্ঠী এখানেও ফায়দা নিয়েছে। এবার আসেন বেক্সিমপুর প্রসঙ্গে। বেক্সিমপুর কাছে 40,000 কোটি টাকা পাবে, আর বেক্সিমপুর কাছে কর্মচারী-কর্মকর্তারা তারা পাবে 500 থেকে 550 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এই 500-550 কোটি টাকা বিক্রি করতে গেলে বেক্সিমপুর শেয়ার বিক্রি করে এটা পরিশোধ করতে হবে। তো বাকি টাকার অস্তিত্ব কোথায়? তার মানে আদমজি যখন চলছিল, একটা পরিবার যখন পরিচালনা করলো, তখন সফলভাবে চলছিল। আর যখন বেক্সিমপুর মতো গ্রুপ, যাকে বিগত সরকার সালমান এফরমকার বেক্সিমপুর কর্ণধার, তাকে বাণিজ্য উপদেষ্টা বানানোর পরে, তাহলে বুঝেন দর্শক, যে ব্যক্তিটি বাণিজ্য উপদেষ্টা ছিলেন এই কদিন আগেও, তার কাছে শুধু বেক্সিমপুর গ্রুপের কাছে যদি 40,000 কোটি টাকা পড়ে থাকে, আর সেখানে এখন 550 কোটি টাকা দিতে গিয়ে বেক্সিমপুর শেয়ার বিক্রি করতে হচ্ছে, তার টাকা গেল কোথায়? এই হলো আমার পার্থক্য। আদমজি দেশ লুট করে পশ্চিম পাকিস্তান নিয়ে গেছে, কিন্তু তারা এদেশে কারখানা করেছে, সেই কারখানা চলছে। আর এদেশের মানুষ এদেশে কারখানা করেছে, টাকা বিদেশ চলে গেছে। তাহলে এরা কি এই পাক হানাদার থেকেও ভয়ঙ্কর নয়? আর এরা হয়ে গেছিল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। দুর্ভাগ্য। এবার আরেকটি তুলনামূলক বিশ্লেষণ করি, যেটা হলো যে সিইসি, গত ভিডিওতেও আমি কথাটা বলেছি সুপ্রিয় দর্শক, যে সিইসির অবস্থানটা এখন উনি হতাশায় ভুগছেন। অর্থাৎ ওনার ক্ষমতার কম আছে, বা উনি যথেষ্টভাবে স্বাধীন নন। তাহলে একটা সংবিধান যদি তাকে স্বাধীনতা দিয়ে থাকে, তাহলে তার এই স্বাধীনতাকে খর্ব করার জন্য এই কূটকৌশল কেন? আমি জানি না, সংবিধানের ধারাটা আমি পড়িনি, তবে পত্রিকা থেকে যেটা বুঝলাম, সংবিধান ওনাকে যে ক্ষমতাটা দিয়েছে, সেই ক্ষমতাটা দিতে অসুবিধাটা কি?
আর একটা বিরাট নির্বাচন পরিচালনা করলে তাকে আবার জবাবদিহিতে আনতে হবে কেন? দুই একটা পোস্ট, সাংবিধানিক পদবি অন্ততপক্ষে জবাবদিহিতের ঊর্ধ্বে থাকা দরকার। এতটুকু পুরা এই 2-4-10টা লোককে দেশে তৈরি হবে না যাদেরকে আমরা সব দিয়ে বিশ্বাস করতে পারি? এখন প্রশ্ন হলো, তার মানে সিইসি যদি হতাশ থাকেন বা কাজ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা বড় ধরনের অন্তরায় হয়ে গেল। এক। দ্বিতীয়ত কথা হলো, এখানে আমাদের জনগণের জন্য কোনো সুখবর নেই। রেল যোগাযোগ বন্ধ, টাকা দিয়ে টিকিট কেটেও মানে এমনও ঘটনা ঘটেছে যে যাত্রী বোঝাই ট্রেন স্টেশনে রেখে ড্রাইভার পালিয়ে গিয়েছে। দুর্ভোগের অন্ত নেই। তাহলে এখন এটা একটা সরকার, অন্তর্বর্তী সরকার, বিগত একটা সরকার ছিল যেটাকে আমরা ফেসিবাদ বা স্বৈরাচার সরকার বলি, আর নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে একটি সরকার আসবে। আপাতত এই 3টি সরকারের তুলনা করছি। বিগত সরকার যা করে গেছে সেটা দেশের চরম যে শত্রু তার পক্ষেও, ন্যূনতম বিবেকবোধ যার থাকবে তার পক্ষেও এত মারাত্মক কাজ করা সম্ভব না। এটা শুধু দুর্বৃত্তায়ন হয়নি, এটা দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো চক্রান্ত এখানে নিহিত আছে। আমাদের কাছে বিষয়টা এইভাবেই প্রতীয়মান হয়। এবার আসেন বর্তমান সরকার। বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের উপরে আমাদের যে বিশ্বাস আস্থা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা পরিবর্তন আসবে, কিন্তু এইটার মধ্যে আমরা হতাশ হয়েছি। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের যে সমর্থন ছিল, উনি যখনই উপদেষ্টা পরিষদ গঠিত করলেন তখন সেখানে আর কোনো সক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না, এবং এদের গ্রহণযোগ্যতা না থাকার কারণেও বিভিন্ন মহল থেকে এই সমস্ত আন্দোলন, এই সমস্ত বিদ্রোহ তৈরি হয়েছে। কেননা তারা এগুলি মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষমতা না থাকার কারণেও এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা আমরা সাধারণ মানুষ অনেকেই মনে করে থাকি। আর এগুলো একেবারে ভিত্তিহীন বলবেন তা না, কারণ তাদের যে সক্ষমতা নাই, তারা প্রয়োজনীয় কাজটা না বুঝে যে বক্তব্য সমস্যা সৃষ্টি হবে সেই সমস্ত বক্তব্যের দিকে যাচ্ছেন। এটা ওদের দোষ তা না, ওদের সেই প্রাপ্যতা আসেনি, ওদের সেই সক্ষমতা আসেনি। যাদের বয়স এবং অন্য প্রজ্ঞা, এছাড়া যাদেরকে নেওয়া হয়েছে এরা অনেকেই পাবলিকলি এই সমস্ত কাজের জন্য যে যথেষ্ট পরিমাণ যোগ্য না। যাক, এটা হলো বর্তমান সরকারের অবস্থা। ভবিষ্যতে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে বলে এটা মানুষের ধারণা, কারণ যেহেতু মাঠ পর্যায়ে তারা এখন সক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দল। এখন তারা ইতিমধ্যে এই ইউনো অফিসে শ্রমিক লীগ, এটা আজকের পত্রিকায় এসেছে, ইউনো অফিসে শ্রমিক দল ঘেরাও করেছে, এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ ভ্রাম্যমাণ আদালতে 10 দিনের করে কারাদণ্ড দেওয়ার কারণে তার প্রতিবাদ হিসেবে তারা এই ইউনো অফিস অবরোধ, রাস্তা অবরোধ করে, পরে তাকে অবশ্য জেল দেওয়া হয় 1 বছর। পরবর্তীতে কী হবে জানা যায়। তো এই যে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এই যে সংস্কৃতি চালু হয়েছে, এখান থেকে বেরোতে না পারলে আসলে আমরা সুষ্ঠুভাবে তো কিছুই পাবো না। এবার ভ্যাট বা অন্য কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তাহলে জনগণ নিয়ে যে কথা বলেন আপনারা, জনগণের জন্য, জনগণের প্রতিনিধি, জনগণ মেনে নেবে না, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে, জনগণের দুর্ভোগ ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো দিয়ে আপনারা বলেন, এগুলি কি আমাদের সাথে এক ধরনের তামাশা নয় বলেন তো? আমাদেরকে নিয়ে আপনারা আর কত উপহাস করবেন? মানে কোনো একটা জায়গায় সমন্বয় নেই। যাকে আমি এই কথাগুলো বললাম আমাদের কষ্ট থেকে, হতাশা থেকে, এগুলির থেকে পরিত্রাণ দরকার। তার জন্যে সুনাগরিক তৈরি হতে হবে, বিবেকের দায়বদ্ধতা থেকে প্রত্যেকেই পরিচালিত হতে হবে। এখন এই যে সংকটগুলো, এগুলি বড় বড় সংকট। সিইসির সাথে মতবিরোধ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। পাশাপাশি বিএনপির মাঠ পর্যায়ে যদি তাদের নিয়ন্ত্রিত হতে না পারে, জনগণ হতাশ, তাহলে আসলে নির্বাচনটা দিয়েই আমরা করবো কি? নির্বাচনে যদি আবার আরেকটা ফেসিবাদের উত্থান ঘটে, তাহলে নির্বাচন পেয়েই আমাদের প্রাপ্তি কোথায় থাকবে? আবার দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমরা খাবো কি? আমরা চলবো কি করে? টিকিট কেটে রেলে উঠতে পারছি না। এখন এগুলি বর্তমান সরকার যদি একটা সক্ষমতা সম্পন্ন উপদেষ্টা পরিষদ নিয়ে এগুলি প্রথম থেকেই এগুলি হ্যান্ডেলিং করতেন, তাহলে এই পরিস্থিতি হয়তো হতো না। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা ভালো কিছু দেখতে চাই। সবাই ভালো থাকেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।